ভাইয়া আমাকে জাস্ট 30টা মিনিট সময় দাও, কালকে তোমাদের বাংলা সেকেন্ড পরীক্ষা না, বাংলা সেকেন্ড পরীক্ষার মধ্যে কিভাবে তুমি ফুল মার্ক পাবা সেই সাজেশনটা আমি দিব। দেখো বাংলা ফার্স্ট কিন্তু সবার খারাপ হয়েছে, সবার, বিশেষ করে এমসিকিউ এতটা হার্ড করছে কল্পনার বাইরে। তো এখন যাদের এ প্লাস টার্গেট তারা খুব সহজে ভাইয়া বাংলা সেকেন্ড থেকে মার্ক নিয়ে আসতে পারবো। আমি যে সাজেশনগুলো দিব 100% কমন আসবে। এই না যে আমার কমন আসবে, যে টিচারই দিক না কেন কমন আসবে। কেন? আসলে বাংলা সেকেন্ডের মধ্যে বিকল্প থাকে, অর্থাৎ তুমি এটা করতে পারবা নাহলে খ নাম্বারটা করতে পারবা, ঠিক আছে? যেহেতু বিকল্প থাকে যার ফলে স্টুডেন্টদের জন্য এই জিনিসটা অনেক সহজ হয়। দ্বিতীয় নাম্বার কারণটা হলো সিলেবাসটা খুবই শর্ট, মানে আমি তোমাকে 2-3টা করে প্রশ্ন দিব, এই প্রশ্নগুলোর বাইরে আসবেই না, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের জন্য অফার, সেটা হলো এই সম্পূর্ণ পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? লাস্ট পর্যন্ত থাকবে, একটা কোড বলবো, তোমরা ভিডিওটা শেয়ার করে কোডটা বললে আমরা কি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? বললে আমি উত্তর সহ দিয়ে দিব, ঠিক আছে? একটু দেখবা শেষ পর্যন্ত। তো আসো শুরু করি। এই তো ভাইয়া সেই মেগা সাজেশনটা, তোমরা পিডিএফটা কালেক্ট করে নিবা, লাস্টের দিকে আমি কোড বলতেছি, একটু দেখো। প্রথমে আসবে তোমাদের উচ্চারণের নিয়ম। কি আসবে ভাইয়া? উচ্চারণের নিয়ম। সেখানের মধ্যে আমি ভাই 3টা দিচ্ছি, এগুলো মুখস্থ করে চলে যাবা, ঠিক আছে? স্বরীয় ধ্বনির উচ্চারণের নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার, এটা মুখস্থ করে চলে যাবা। এ ধ্বনি উচ্চারণের নিয়ম, ঠিক আছে? 5টা নিয়ম লিখতে হয় উদাহরণ সহ, ঠিক আছে? উদাহরণ সহ 5টা নিয়ম লিখতে হয়, অথবা বফলা অথবা মফলা, শেষ। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই 4টা থেকে আসবেই আসবে। তাহলে কি বললাম ভাইয়া? স্বরীয় এ, ব অথবা মফলা। এখন এগুলোর উত্তর কোথায় পাবা? তোমরা যদি চাও তাহলে আমি এটার উপর আলাদা ক্লাস নিব, আর এমনি সবার গাইডে আছে, এখন তো ডিটেলসে ক্লাস নেওয়া সম্ভব না, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে পড়টা দেখা দিচ্ছি, জাস্ট 4টার নিয়ম শিখে ফেলবা। স্বরীয় ধ্বনি, এ ধ্বনি, বফলা এবং মফলার নিয়ম, 5টা নিয়ম শিখবা, ঠিক শেষ, বুঝছো? আর একটু উদাহরণ শিখবা। তারপর আসো, তুমি বলতে ভাইয়া না আমি যাচ্ছি ফুল প্রিপারেশন নিয়ে যাবো, মানে আসতেই হবে কনফার্ম, তাহলে এগুলো একটু দেখে নিতে পারো। জফলা আসে না, তুমি দেখো, তুমি নিজেই দেখতে পারবা, ঠিক আছে? এনে যে আমি বলতে পারবি 100% আসবে, ওগুলো আসে যে, তুমি টেস্ট পেপার দেখলেও বুঝবা। আর উচ্চারণের রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের 5টি সাধারণ নিয়ম। এটা ইজি আছে, এটা কেন ইজি আছে? তুমি এই যে এতক্ষণ শিখবা উপরের, ওইখান থেকে 20টা নিয়ম হবে না, 20টা নিয়ম থেকে 5টা নিয়ম লিখে দিবে, ব্যাস। বিশেষ পরামর্শটা দেখো, প্রশ্ন কয় প্রকার? 2 প্রকার। একটা কি? বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ আমি যে বললাম স্বরীয় ধ্বনি, এ ধ্বনি, বফলা এবং মফলা, এগুলোর যে তুমি নিয়ম লিখবা, এগুলা কি? বর্ণনামূলক, ঠিক আছে? 4টা থেকে ইনশাল্লাহ একটা চলে আসবে। এখন এটা লিখবা নাকি 8টা থেকে 5টা শব্দের তোমার শুদ্ধ উচ্চারণ লিখতে হবে, কোনটা লিখবা? এখন আসো, যারা পারো তারা অবশ্যই 8টা শব্দ দেওয়া থাকবে, ওইখান থেকে 5টা শব্দের উচ্চারণ লিখবা, যারা নিয়মটা পারো। কিন্তু ভাইয়া বলো, যারা একেবারেই পড়ো নাই, তাদের এখন উচ্চারণে এতগুলা নিয়ম মুখস্থ করা সম্ভব? এত উচ্চারণে এতগুলো শব্দ মুখস্থ করা সম্ভব না, সম্ভব না, ঠিক আছে? তো যদি এটা শর্টকাট নিয়ম আছে, তোমরা যদি চাও তাহলে আমি এটার উপর ক্লাস দিব। এখন তুমি কি করবা? স্বরীয় ধ্বনি, এ ধ্বনি, বফলা এবং মফলার নিয়মগুলো শিখে ফেলবা। একেবারে ইজি, 5টা করে 20টা নিয়ম। 20টা নিয়ম তোমার মুখস্থ করতে কয় মিনিট লাগতে পারে? 20 মিনিট লাগবে না, 20 মিনিট লাগবে না, ঠিক আছে? এটা করে ফেলতে পারো, ঠিক আছে? আর এখানে তোমার অধ্বনিটা চলে আসে, অন্তত অধ্বনিটা মুখস্থ করে চলে যাবা। এখন আসো বানানের মধ্যে 2 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আমাদের বাংলা বানানের নিয়ম এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এটা এতবার আসে, তুমি যদি টেস্ট পেপার খুলো তাহলে বুঝবা, ঠিক আছে? তারপর 2 নাম্বার 3 নাম্বার, অর্থাৎ তৎসম এবং অতৎসম শব্দগুলো দেখে নিবা, ঠিক আছে? বেশ, 5টা নিয়ম সহ এনাফ। আর যারা চাচ্ছ ফুল মার্ক চাচ্ছ, তারা ইকার, নত্যবিধান, সত্যবিধান এগুলো একটু দেখে নিতে পারো, উদাহরণ সহ 5টা নিয়ম লিখতে হবে, ঠিক আছে? এখন তো পরীক্ষার সময় খুবই কম, আরেকদিন সময় আছে, তো চেষ্টা করবো ওগুলো করার জন্য। এখন পরামর্শটা শুনো, কোনটার ক্ষেত্রে কোনটা ভালো হবে। এখানে তারা 2 ধরনের আছে, একটা কি? বর্ণনামূলক, এই যে তৎসম শব্দের কথা বললাম, অতৎসম শব্দের কথা বললাম, নত্যবিধান, সত্যবিধান, এই যে নিয়মগুলো লিখতে বললাম, এটা কি? বর্ণনামূলক। 5টা করে নিয়ম বললাম না, সেটা। আরেকটা কি আছে? 8টা শব্দ দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। কি লিখতে হবে? শুদ্ধ বানান লিখতে হবে। যেমন ধরো পরিচিতা, এরকম কি বানান আছে? নাই। এটা কি হবে? শুদ্ধ বানান
পরিচিতা। ঠিক আছে, এরকম। অর্থাৎ অশুদ্ধ বানান দেওয়া থাকবে, তোমার 5টা শব্দ শুদ্ধ করতে হবে। কেন তুমি এটা করবা বলো তো? কারণ এখানে 5টা করবা, 5টা মার্ক। এখন একটা করতে তোমার কয় সেকেন্ড লাগবে? 2-3 সেকেন্ড। 2 সেকেন্ড করে তাহলে তোমার 10 সেকেন্ডে শেষ। এটাতে মার্ক আনাটা অনেক সহজ। এখন বর্ণনামূলকে মার্ক আনা কিন্তু একটু কঠিন। তুমি একবার পরিপূর্ণ সুন্দর করে লিখলেও কিন্তু তোমাকে মার্ক দিবে না। কিন্তু কিছু করার নাই, তোমার যেটা এখন সময় খুব কাছে, মানে কয়েক ঘন্টায় বোধহয় আছে। হ্যাঁ, দেড়শো তুমি কি করবা? বর্ণনামূলক প্রশ্নগুলো মুখস্থ করে চলে যাও। ঠিক আছে, যারা একেবারেই পারবা না। আর যারা পারবা তারা অবশ্যই শুদ্ধ বানান থেকে তোমার কি করবা, অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানানগুলো করার চেষ্টা করবা। বুঝাতে পারছি? আর এখানে একটা মজার বিষয় আছে, তোমরা যদি ক্লাসটা চাও তাহলে আমি বানানের নিয়মের উপর একটা ক্লাস দিব। সেটা হলো ভাইয়া, এখানে যে নিয়মগুলো বললাম, হ্যাঁ, ওইখানে প্রায় 3টা পড়লে এনাফ, প্রতিবারই চলে আসে। আর 8টা যে শুদ্ধ বানান বলছি না, হ্যাঁ, 8টা শুদ্ধ বানান দিব, ওইখান থেকে 5টা করতে হবে। সেখানে ভাইয়া তোমার আনুমানিক ধরো 50টার মতো শব্দ শিখলে, 50 থেকে 70টার মতো শব্দ শিখলে এগুলো থেকে চলে আসে। মানে এগুলো থেকে তোমার 5টা কমন আসবেই। ঠিক আছে, যদি তোমরা চাও তাহলে আমি এটার উপর ক্লাস নেব একবার ডিটেলসে। এসি পরীক্ষা তো শেষ হবে, এসি পরীক্ষায় কি সব কিছু না ভাইয়া? তুমি এসি পরীক্ষার পর ডিইউতে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, সিইউতে পরীক্ষা দিবা, আরইউতে পরীক্ষা দিবা। ঠিক আছে, তো এবং যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোতে পরীক্ষা দিবা। প্লিজ একটু পরিবারের কথা ভাবো, তোমার ফিউচারের কথা ভাবো। তো অনেকে তো অনেক কোচিংয়ে ভর্তি হও, কত টাকার ছড়াছড়ি। প্লিজ ফ্যামিলিকে বিপদে ফেলিও না, এতগুলো টাকা খরচ করিও না প্লিজ। হ্যাঁ, দেখো, মাত্র 2200 টাকা দিয়ে আমাদের একটা কোর্স ছিল, যেখানে আমরা A to Z সব করাবো, A to Z। কিন্তু যারা আগামী 2 মাসের মধ্যে ভর্তি হবে তাদের জন্য মাত্র 570 টাকায়, সরি 2 মাস না, আগামী 1 মাসের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে যারা ভর্তি হবা তারা কি 570 টাকায়। ঠিক আছে, এবং এই এইচএসির যতগুলো পিডিএফ আছে সবগুলো আমি দিয়ে দিব তাদেরকে। যারা এখন ভর্তি হবে তাদেরকে সবগুলো এমনি দিয়ে দিব, কোনো শেয়ার টিয়ার করতে হবে না। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করিও। এখানে আমরা কি করাবো একটু দেখো, একটু প্লিজ, একটু বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, 4টা বিষয়ের A to Z সব করাবো। এগুলোর পিডিএফ দিব। শুধু পিডিএফ দিব না, এই প্রতিটা পিডিএফ সলভ করাবো, অর্থাৎ প্রিমিয়াম ক্লাস নিব। বাংলার অন্তত 30টা প্রিমিয়াম ক্লাস নিব, ইংলিশের 30টা, জিকের 30টা, আইকিউর 20টা, অন্তত এগুলো সব মিলে আরও বেশি নিব, প্রায় 150টার মতো ক্লাস নিব। কারণ এখানে এরপরে কোয়েশ্চেন সলভ করাবো ডাইরেক্ট ভিডিওতে এসে। ঠিক আছে, লাইভে। তারপর সবচেয়ে সেরা জিনিস যেটা, পরীক্ষার আগের দিকে করে আমি তোমাদেরকে একটা সুপার সাজেশন শিট দিব, 5 পেজের একটা সাজেশন দিব, যেটা থেকে ইনশাল্লাহ তোমার সিইউতে, ডিইউতে, আরইউতে এবং অল ইউনিভার্সিটিতে আমি যেভাবে র্যাঙ্কিং করছিলাম তোমরা ইনশাল্লাহ র্যাঙ্কিং করতে পারবা, হুবহু কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা একেবারে কম টাকা মানে আবার তুমি এটা মনে করে সাধারণ কোর্স, আমি আবার বলতে দেখো, সব বিষয়ের পিডিএফ পাবা, প্রিমিয়াম ক্লাস পাবা, প্রতিটা বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, এগুলো সেভ করা থাকবে, তুমি বারবার দেখতে পারবা। তারপর লাইভে এসে আমরা কোয়েশ্চেন সলভ করাবো। তারপর লাস্টের দিকে এইটা সুপার একটা সাজেশন দিব। ঠিক আছে, কত টাকায়? মাত্র 570 টাকায়। আর কোথাও ভর্তি হইতে হবে না, কোথাও না, A to Z ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো সব জায়গায়, কত জায়গায় দেখবা হাজার হাজার টাকা কেন খরচ করতেছো? প্লিজ তোমরা পরীক্ষা শেষ হওয়ার পর আমাকে নক করবো, 570 টাকা দিয়ে ইনশাল্লাহ ভর্তি হয়ে যায়। ঠিক আছে, আর যারা এখন ভর্তি হতে চাও তারা এই নাম্বার যোগাযোগ করবা, তাদের জন্য এইচএসি সব পিডিএফ গুলো আমি ফ্রিতে দিয়ে দিব। তারপর আসো 3 নাম্বার হলো ভাইয়া ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা দেখো, এই সবচেয়ে ইম্পর্টেন্ট, আবেগ শব্দ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণীবিভাগ লিখো। বিশেষ্যপদ কাকে বলে, বিশেষ্যপদের শ্রেণীবিভাগ লিখো। অথবা ক্রিয়াপদ কাকে বলে, অনেক ইম্পর্টেন্ট, এটার শ্রেণীবিভাগ লিখো। এই 3টা বললে এনাফ। ঠিক আছে, গাইডে আছে, টেস্ট পেপারে আছে, দেখে নিবা। তারপর আছে নির্ণয়মূলক। বললাম না তোমাদেরকে 2টা অপশন দেওয়া থাকে, উপরের হয়তো বর্ণনামূলক দিবে অথবা নির্ণয়মূলক তোমাকে প্রশ্ন দিবে। নির্ণয়মূলক প্রশ্নের মধ্যে অনুচ্ছেদ বা 8টা বাক্য দিবে, ওইখান থেকে তোমার 5টা শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী বের করতে হবে। ঠিক আছে, এটা সহজ আছে, কিন্তু এটা কিন্তু অনেক সহজ। তোমরা যদি বলো এটা আমি ক্লাস নিতে, এটা হয়তো কয়েক মিনিট লাগবে, নাকি আমি নিয়ে ফেলবো। দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে, একটু দেখো। এই তো সে, কে, যে, এগুলো কিভাবে বলো তো? সর্বনাম। এগুলো কি? সর্বনাম। ঠিক আছে, তারপর আবেগ কি? আহারে। ঠিক আছে, আহারে বললে বাহ কি সুন্দর। ঠিক আছে, তারপর অবুক, হ্যাঁ, আমাদের চট্টগ্রাম ভাষায় এই শব্দটা অনেক ব্যবহার করা হয়, অবুক।
হ্যাঁ, এই শব্দগুলা কি আবেগ জাতীয় শব্দ, ঠিক আছে। এরকম তুমি যদি বলো তাহলে বলা যায়। তারপর যেমন লাল ঘোড়া, এখানে লাল শব্দটা একে ডিফাইন করছে না, অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কি বলা হয় ভাই বলো তো, কি বলা হয়? বিশেষণ, ঠিক আছে। তাহলে এটা কি বিশেষণ। আর যে কোনো নামকে কি বলা হয়? বিশেষ্য। ব্যাস, এনাফ। এখন আসো, ক্রিয়া কাকে বলে? ক্রিয়া কোনো কাজ করা, যেমন আম খাচ্ছে, এই যে খাচ্ছে, এটা কি ক্রিয়া। কিভাবে খাচ্ছে? ধীরে ধীরে খাচ্ছে, ধীরে ধীরে, এটা কাজকে কি করছে? বিশেষণ করছে না? হ্যাঁ, তাহলে এটা কি ক্রিয়া বিশেষণ। বুঝাইতে পারছি? এগুলো সহজ আছে, তোমরা যদি ক্লাস চাও তাহলে আমি বলবো। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। তাহলে চেষ্টা করবা নির্ণয়মূলক করার জন্য, এটার ক্ষেত্রে অনেক ইজি। আর না হলে তুমি এগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এই তিনটা দিচ্ছি, তিনটা প্রশ্ন মুখস্থ করে চলে যাবা, ঠিক আছে। আর এছাড়া তোমরা যদি চাও বা আমি ডিটেলসে পড়ার জন্য, তাহলে এগুলো দেখে নিবা। এখন আসো, ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়ের গুরুত্বপূর্ণ কৌশলটা একটু দেখো। এটা একটু বলি। এর আগেও বলছিলাম, তুমি ক্রিয়া বিশেষণ কোত্থেকে খুঁজে পাবা? কোথায় দিয়ে যদি প্রশ্ন করো, কখন দিয়ে প্রশ্ন করো, কিভাবে দিয়ে প্রশ্ন করো। যেমন সে আস্তে কথা বলে, কথা বলে, বলেটা তো ভার্ব, কিভাবে বলে? আস্তে বলে। কিভাবে? তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। বুঝছো? অনুসর্গটা দেখো, যেসব অব্যয় শব্দ বাক্যের শব্দগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং বিভক্তির মতো কাজ করে, তাকে কি বলা হয়? কি বলা হয় বলো? অনুসর্গ। যেমন প্রতি, সঙ্গে, জন্যে, পানে। তোমার পানে তাকিয়ে থাকি, তোমার জন্য আমি গোলাপ ফুলটি আনলাম, তাহলে জন্যটা এখানে কানেক্টেড করছে, ঠিক আছে। যৌগিক ক্রিয়া, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া যখন পাশাপাশি বসে বিশেষ একটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে। যেমন বেজে উঠলো, উঠলোটা কি সমাপিকা ক্রিয়া। বেজে, কি বেজে? এখানে কিন্তু নাই, এটা অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ দুইটা মিলে। তারপর আবেগ জাতীয় শব্দ, এই তো। আচ্ছা, যাই হোক, তো বিশেষ পরামর্শটা একটু শোনো। বিশেষ পরামর্শের মধ্যে চেষ্টা করবা, বলে দিছে, নির্ণয়মূলক গুলা করার জন্য। এগুলো তো সময় খুব কম লাগে, খুবই কম লাগে। তোমরা যদি চাও আমি এটা কিন্তু ক্লাস নেবে একেবারে ইজি, হয়তো 5 মিনিটের মতো লাগে, শেষ হয়ে যায়। তারপর 4 নাম্বার প্রশ্ন, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এখন ভাইয়া এখানে একটু বলি, প্রত্যয়টা নতুন অ্যাড করাইছে, সমাস অনেক কঠিন, তাহলে দুইটা বাদ। তুমি উপসর্গের এই প্রশ্নটা পড়ে যাই, শেষ, এনাফ। এটা এই দুইটা পড়ে যাবা, এই দুইটা থেকে একটা চলে আসবে, এটা কনফার্ম থাকো। দুইটা থেকে একটা চলে আসবে। এখানে ভাইয়া তুমি সমাস নির্ণয় করতে যাইও না, অনেকে অনেক কিছু বলবো, তুমি সমাস নির্ণয় করতে যাইও না। এখানে হলে তোমার মেনলি রচনামূলকগুলো পড়ার চেষ্টা করো, ঠিক আছে। কারণ সময় নেই, তুমি এখন পারবা না। আর যদি মনে হয় তুমি পারবা, তাহলে আমি তোমাকে দিয়ে দিব পিডিএফ, তুমি এটা মুখস্থ করে ফেলিও, ঠিক আছে। এখানে বেশিরভাগ মুখস্থ করে ফেলি। এই তো 1 2 4 এটা মুখস্থ করে ফেলবা। এছাড়া তুমি যদি চাও তাহলে এগুলো মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে। তারপর বিশেষ পরামর্শ দেখে নাও। এটা আসো বাক্য তথ্য। বাক্য তথ্যের মধ্যে আমি একটা জিনিস বলি, সেটার মধ্যে দুটোটাই সহজ, নির্ণয়মূলকটা সহজ, বর্ণনামূলকটাও সহজ। নির্ণয়মূলকের মধ্যে এই দুইটা থেকে ধরো এই পরীক্ষার মধ্যে চলে আসতেছে, এই দুইটা থেকে চলে আসে। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য। কি কি গুণ থাকে? ওর আকাঙ্ক্ষা থাকে, আসক্তি থাকে এবং যোগ্যতা থাকে। আকাঙ্ক্ষা কি? একটা শোনার পর আর একটা শব্দ শোনার যে ইচ্ছাটা। আসক্তি কি? শব্দগুলো সাজানো থাকাটা। যোগ্যতা মানে কি? যেমন আমি যদি বলি যে গরু আকাশে ওড়ে, এটা কি যোগ্যতা? এটা কি হয় সম্ভব? না, এটা ঠিক আছে। যে গঠন অনুসারে বাক্য কত প্রকার এবং কি কি? সরল, জটিল এবং যৌগিক বাক্য, ঠিক আছে, দেখে নিবা। শেষ, এই দুইটা থেকে ইনশাআল্লাহ চলে আসবে। যদি একটু কঠিন করতে চাই তাহলে সর্বোচ্চ এটা দিতে পারে, এটা খেয়াল করছো? অর্থ অনুসারে বাক্য, তাহলে অর্থ, তারপর গঠন অনুসারে বাক্য কত প্রকার, তার সার্থক বাক্যের কয়টি গুণ, এই তিনটা থেকে একটা আসতেছে আসতেছে আসতেছে, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে তোমার আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে, তাহলে বাক্য রূপান্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। বাক্য রূপান্তর করার চেষ্টা করবে, বিশেষ করে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, ইতিবাচক থেকে নেতিবাচক, ঠিক আছে। এই তো এগুলো দেখে নিবা একটু করে। এখানে বলছে কি করে এই অধ্যায়ে বর্ণনামূলক প্রশ্নের পরিবর্তে খ অংশটা করবা। আমিও বলতে খ অংশটা করবা, কিন্তু কারা করবা? যাদের আগে থেকে কমপ্লিট করা আছে। যাদের কমপ্লিট করা নাই প্লিজ এগুলো করতে যাইও না। তুমি যে সার্থক বাক্যের গুণাবলীগুলো দেখো, ঠিক আছে, গঠন অনুসারে দেখো, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি দেখো, এই তিনটা নিয়ম মুখস্থ করে যাও, ঠাড়া মুখস্থ করে যাও, একেবারে ইজি, ঠিক আছে। এটা করতে যাইও না। ওরা বলছে হ্যাঁ এটা কাদের জন্য, এই যে আমি পরামর্শ দিলাম যে তুমি নির্ণয়মূলকগুলো করো, এটা কাদের জন্য? যারা এর আগে থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে রাখছো।
এখন আসো 6 নম্বরের মধ্যে, 6 নম্বর বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। ঠিক আছে, এই অংশে সাধারণত কয়টা অংশ থাকে দেখো, দুইটা বিকল্প থাকে। একটা হলো তোমার 8টি অশুদ্ধ বাক্য তোমার কি করতে হয়, শুদ্ধ করে লিখতে হয়। আরেকটা হলো তোমার একটি অশুদ্ধ অনুচ্ছেদ থাকে, সেটা শুদ্ধ করে লিখা। ভুল হোক কখনো অশুদ্ধ অনুচ্ছেদকে শুদ্ধ করতে যাবে না, কি করতে যাবা, বাক্য শুদ্ধ করতে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝছো? এই তো বাক্য শুদ্ধিকরণ, এটা সবচেয়ে বেশি সুবিধাজনক করে বলে দিছে। এখন এখান থেকে বাক্য যে শুদ্ধ করবা, বাক্য কিভাবে থাকতে পারে সেটা আমি একটু বলে দিই। যেমন বাহুল্য দোষ থাকতে পারে বাক্যের, যেমন শুধু মাত্র, ভাই মাত্র মানো শুধু, শুধু মানো মাত্র, তাহলে দুইটা শব্দ একাধিকবার ব্যবহার হয়েছে না, তাহলে এটা হবে না। সব ছাত্ররা মানেই তো সবাই, আবার সব শব্দটা ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে সব ছাত্র অথবা শুধু ছাত্ররা। বিষয়টা বুঝাতে পারছি? ঠিক আছে, এগুলো দেখে নিবা, এখানে আমি দিয়ে দিছি পিডিএফটা দেখে নিবা। ঠিক আছে, তারপরে তো এখানে আছে প্রবাদ বচন, অর্থাৎ যেরকম আছে ওরকম। 10 চক্রে ভগবান বুধ, তুমি এখানে যদি দেয় 10 চক্রে ঈশ্বর বুধ, হবে না। এটা একটা প্রবাদ যেরকম আছে ওইরকম থাকতে হবে। তাহলে এখানে ঈশ্বর দেওয়া থাকলে তুমি এখানে ঈশ্বরটা কেটে কি করে দিবা, ভগবান করে দিবা। ঠিক আছে, গাছে কাঁঠাল গুফে তেল। ঠিক আছে, এখন তো ধরো দিল যে গাছে কাঁঠাল দাড়িতে তেল, তখন তুমি কি করবা, তুমি গুফে করে দিবা, কারণ এটা প্রবাদ যেরকম সেরকম থাকতে হয়। যে এরকম লিখে গাছে কাঁঠাল মাথায় তেল তো এরকম কোনো প্রবাদ বাক্য নাই, যেরকম আছে এরকম। অতি লোভে তাঁতি নষ্ট, যদি এটা না বলে যদি বলো যে অতি লোভে লঙ্গি নষ্ট, তা তুমি লঙ্গিটা মুছে দিবা, এখানে কি করে দিবা, তাঁতি করে দিবা। অর্থাৎ এটা প্রবাদ যেরকম আছে ওই রকম। প্রবাদ কখনো শব্দ পরিবর্তন করা যায় না, এরকম আর কি তোমাকে দিবে, আসক্তি দিতে পারে। দেখো, খাঁটি গরুর দুধ, আচ্ছা বলো তো গরু খাঁটি সেটা দুধ নাকি দুধটা খাঁটি? অবশ্যই দুধটা খাঁটি। ঠিক আছে, তাহলে কি হইতে পারে, দেখো কি হইতে পারে, গরুর খাঁটি দুধ, অর্থাৎ দুধটা খাঁটি, যে গরুটা খাঁটি যে না। তারপর আরেকটা উদাহরণ আছে, খায়রুলের লম্বা মাথার কেশ, খায়রুল তোর লম্বা মাথার কেশ আছে না। এখন দেখো লম্বাটা কি কেশ নাকি মাথাটা কি লম্বা যে না, চুল লম্বা যে, অর্থাৎ এখানে কি হবে, খায়রুলের মাথায় লম্বা কেশ, অর্থাৎ লম্বাটা কেশের জন্য, মাথার জন্য না। ঠিক আছে, অর্থাৎ এখানে শব্দগুলো দেখো একটু ভুলভাবে সাজানো আছে, সেটা তোমার সঠিক করতে হবে। তার অনেক সময় বানানটা একটু দেখে নিবা। ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিছি, ওখান থেকে দেখে নিও। শেষ। তো এটা আর কি এখানে বলে দিছে যে এই অধ্যায়ে 8টি অশুদ্ধ বাক্য শুদ্ধ করে লেখা সবচেয়ে সহজ এবং সমসাশ্রয়ী, অনুচ্ছেদ লেখার চেষ্টা করবে না। ঠিক আছে, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে, আমি দিয়ে দিছি, এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, আর তোমার বইয়ের মধ্যে কিছু আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, এখন আমরা চলে আসবো নির্মিত অংশে বা নির্মিত অংশে। তোমাদের জন্য শেয়ার একটা শাসন আনতেছি, দেখবা আসতেছে যে না, আসবে ইনশাল্লাহ আসবে। রচনার মধ্যে আমি যেগুলো বলবো তুমি দেখি। দেখো নির্মিত অংশের মধ্যে আমরা আসি। দেখো 1 নাম্বার প্রশ্নের মধ্যে নির্মিত অংশের মধ্যে তোমার কি থাকবে, দিনলিপি, অভিজ্ঞতা, প্রতিবেদন অথবা ভাষণ, 4টা থেকে তোমার 2টা থাকবে, সেখান থেকে লিখতে হবে। ঠিক আছে, এখন আমি সবসময় কি বলি, দিনলিপিটা ইনশাল্লাহ চলে আসবে, কনফার্ম থাকো, দিনলিপি চলে আসবে, আর ওইদিকে প্রতিবেদন চলে আসবে, শেষ। এই 2টা শিখলে এনাফ। ঠিক আছে, দিনলিপি কোনগুলো আসবে একটু খেয়াল করো। এই তো দিনলিপি, কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা, বৈশাখ বা বাংলা নববর্ষের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বিজয় দিবস, এরকম একটা এসে ফলাফল প্রকাশের দিনের স্মৃতি। ঠিক আছে, আর অভিজ্ঞতা থেকে কোনো স্থানে ঐতিহাসিক স্থান, ধরো কোথাও ঘুরতে গেছো, এটা সেটা নিয়ে বলা। এগুলো কিন্তু তুমি পরীক্ষা দিতে যখন যাবা একটু ফিল করবা, নিজের মতো করে বানায় লিখবা। ঠিক আছে, যেমন তোমার দিনলিপি বলো, অভিজ্ঞতা বলে, কিন্তু বানায় লিখা যায়। ঠিক আছে, এখন আসো দেখো, দিনলিপিতে তারিখ, বার, সময়, স্থান লিখতে হবে। দিনলিপিতে শিরোনাম কিন্তু আবার দেওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতা বর্ণনায় আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। তাহলে আমরা একটা জিনিস শিখছি কি, দিনলিপিতে তারিখ, বার, সময় এগুলো দিতে হবে, কিন্তু ওখানে হেডলাইনের দরকার নেই। কিন্তু অভিজ্ঞতার মধ্যে কি তোমার একটা হেডলাইন দরকার, এই জিনিস জাস্ট মাথায় রাখো, তুমি একটা হেডলাইন লিখে দাও। ঠিক আছে, প্রতিবেদন, ভাই প্রতিবেদন কিন্তু একটু প্যারা আছে, কারণ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এক ধরনের লিখতে হয়, সংবাদ প্রতিবেদন এক ধরনের করে লিখতে হয়। কিভাবে লিখতে হয় সেটা আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, একটু দেখে নিবা প্লিজ, নাহলে ভুল করবা যারা প্রতিবেদন লিখতে চাচ্ছ। প্রতিবেদনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই তো দিয়ে দিছি ভাইয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন, খাদ্য ভেজাল ও প্রতিকার, প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে এই 2টা। আর যদি তুমি বলো না স্যার আমি আর একটু বেশি পড়বো, তাহলে এগুলো একটু পড়ে নিতে পারো, এনাফ। ঠিক আছে, আর প্রতিবেদন কিভাবে লিখবা ভাইয়া আমি সেটা কিন্তু দিয়ে দিছি, তাও একটু বলি। সংবাদ প্রতিবেদন তোমার শিরোনাম লিখতে হবে, নিজস্ব প্রতিবেদক, স্থান, তারিখ এগুলো লিখতে হবে।
আর প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে স্মারক নাম্বার লিখতে হবে, স্মারক নাম্বার বা সূত্র লিখতে হবে। কিভাবে লিখবে আমি আবার বলতে, যাদের টার্গেট প্রতিবেদনের তারা ডিসক্রিপশন বক্সটা চেক করিও, অথবা ওই ফেসবুকের মধ্যে আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আর পারিভাষিক শব্দটাও আমি দিয়ে দিব, সেটা দেখে নিও, সেটা দেখে ইনশাল্লাহ চলে আসবে। বক্তৃতা দিবা, দিলে দেখো এগুলো সবচেয়ে, বক্তৃতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এগুলা, ঠিক আছে? বক্তৃতা বুঝছো, সম্মানিত অতিথি সবাইকে সালাম বুংসুং এগুলো সবগুলো বলে যেভাবে করো আর কি, হ্যাঁ? ওকে, ভাষণ শুরু করতে হবে কিভাবে, টিপসটা একটু দিয়ে দেই। প্রিয় সুধী মণ্ডলী বা উপস্থিত সুধীবৃন্দ, এটা দিয়ে তোমার মতো করে একটু সুন্দর করে লিখবা। হ্যাঁ, আজকে এরকম হয়েছে, হ্যাঁ। তারপর 9 নাম্বার মধ্যে দেখো, বৈদ্যুতিক চিঠি, খুদে বার্তা, পত্র লিখন, আবেদনপত্র। এই 4টা থেকে কয়টা আসবে? 2টা, ঠিক আছে? এখন এই 2টার জন্য আমি 4টাতেই সবগুলো সাজেশন দিয়ে দিচ্ছি। তোমার যেগুলো, তোমার যদি মনে হয় স্যার আমি বৈদ্যুতিক চিঠি ভালো লাগে, আমি এটা শিখবো, শিখো। তোমার যদি মনে হয় খুদে বার্তা শিখবা, শিখো। তোমার যদি মনে হয় পত্র লিখন শিখবা, শিখো। তোমার যদি মনে হয় আবেদনপত্র শিখবা, শিখো। আমি সবগুলোর কমন সাজেশনগুলো দিয়েছি, এগুলো থেকে আসবে 100%। দেখো 5 স্টার গুলো দিয়ে দিচ্ছি। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, এই তো বৈদ্যুতিক চিঠির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহার এবং সুফল এবং কুফল জানিয়ে ছোট ভাইকে একটা ইমেল করবা। হ্যাঁ, বৈদ্যুতিক চিঠি মানে তো বুঝছো ইমেলের মতো, এগুলো দেখে নিবা। আর 30 স্টার, এই তো এগুলো সেগুলো শিখবা। তোমার বৈদ্যুতিক চিঠি আর শিখতে হবে না। এখন স্যার আমি বৈদ্যুতিক চিঠি করবো না স্যার, আমি আবেদনপত্র করবো, ভাই কোনো সমস্যা নাই, তোমার আবেদনপত্র দিয়ে দিছি। 5 স্টার এই 3টা, ঠিক আছে? 3 স্টার এই 3টা, ব্যাস এই 6টা শিখবা। আবেদনপত্র, স্যার আমি এটা করবো না, আমি পত্র লিখন করবো স্যার, আমার অ্যাপ্লিকেশন ভালো লাগে না, কোনো সমস্যা নেই, তুমি লেটার লিখবা, লেটার লিখো। 5 স্টার কোনগুলো, এই তো এই 4টা দিয়ে দিছি, শিখে ফেলবা। আর এই 3টা যদি ওই 4টা শিখা হয়, তাহলে 3টা একটু করে দেখে নিবা। স্যার আমি এটাও করবো না, আমি স্যার খুদে বার্তা অর্থাৎ SMS শিখবো, যে স্যার এটা ছোটটাই বেড়ে স্যার, কোনো সমস্যা নেই, এটা শিখবা, হয়ে যাবে। এছাড়া তুমি এই 2টা দেখতে পারো। এখানে আসেন আমরা পরামর্শটা একটু দেখি। বিশেষ পরামর্শ, পরীক্ষায় ইমেল এবং আবেদনপত্র উভয় থাকলে ইমেলেই উত্তর করা কি হয় ভাইয়া, সবচেয়ে নিরাপদ হয়, ঠিক আছে? ইমেলটা একটু করার চেষ্টা করবা। ইমেলের মধ্যে কি দিবা, ফ্রম টু সাবজেক্ট, শেষ, ব্যবহার করতে হবে। আর চাকরির আবেদনপত্রে সিভি কিন্তু দিতে হবে, এটা বুঝছো? সিভি কিন্তু দিতে হবে, খেয়াল করে দেখো, তোমরা করছিলা, হ্যাঁ সিভি কিন্তু করছিলা, সিভি দিতে হবে এবং প্রয়োজনীয় সংযুক্তি উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখন আবার অনেকের কাছে আবেদনপত্র সহজ লাগে, আবেদনপত্র করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তবে ইমেলটা সহজ হয়ে যায় আর কি, ইমেলটা সবসময় একই ফরম্যাটে হয় তো। এখন 10 নম্বরের মধ্যে কি আসবে? 10 নম্বরের মধ্যে দেখো সারাংশ আসবে, সারমর্ম আসবে, ভাব সম্প্রসারণ আসবে। তুমি কি লিখবা জানো? তুমি ভাব সম্প্রসারণ লিখবা, কারণ বেশি লেখা যায়, মার্ক নিয়ে আসা যায়। আর যদি এটা না পারো তাহলে সারাংশ লিখবে, সারমর্ম দূরত্ব যাবে না, সেজন্য তুমি সারাংশ দেখে যাও এবং ভাব সম্প্রসারণ দেখে যাও। এখন আমি কি করবো দেখো, ভাব সম্প্রসারণের মধ্যে আমি তোমাকে দিচ্ছি, সারাংশগুলো দিয়ে দিচ্ছি ভাইয়া, এগুলো একটু শিখে যাবা ভাইয়া প্লিজ, ভাব সম্প্রসারণ এগুলো শিখে যাবা। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, রাতের আধার যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আমাদের লাইফে যত বিপদ আসে, এই যে তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ না, বিপদ লাগতেছে না? বিপদ না আসলে, এরপর ইনশাল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটি টিকবা, ইনশাল্লাহ তুমি চিটাং ইউনিভার্সিটিতে পড়বা, ইনশাল্লাহ তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বা, ইনশাল্লাহ বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে তুমি টিকবা। দেখি অনেকেই টিকবে ইনশাল্লাহ। আমরাও ভেবে, আমরা যখন পরীক্ষা দিয়ে আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম, কিন্তু ইনশাল্লাহ পরবর্তী আল্লাহ তাআলা আমার জন্য যে এত সুন্দর দিন রাখছে সেটা আমি জানতামও না, ঠিক আছে? এই তো তুমি এভাবে ফিল করবা, ফিল করে লেখা শুরু করো না তুমি, ঠিক আছে? তুমি লেখা শুরু করো। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, অথবা কীর্তিমানে মৃত্যু নেই, যে নামে আসুক। তুমি কি বলবা? মানুষ কাজের মধ্যেই বাঁচে, ঠিক আছে? তুমি যত কাজ করবা, হ্যাঁ কাজটা যদি ভালো হয় মানুষ তোমাকে মনে রাখবে, কিন্তু তুমি জাস্ট একজন ব্যক্তি, তোমাকে কখনো মনে রাখবে না। ওইখানে গিয়ে জিনিসটা ভাবো, বা একবার বা 2বার পড়ে যাও, পড়ে তুমি ভাই বানাই লিখো, বই থেকে তুমি ভালো লিখতে পারবা, জাস্ট একটু ফিল করবা, হ্যাঁ? এই তো, তারপর 3 স্টার এগুলা। এখন অনেকে বলতে পারো স্যার আমি ভাব সম্প্রসারণ লিখবো না, আমি সারমর্ম লিখবো, কোনো সমস্যা নেই। সারমর্মের জন্য এগুলো একটু শিখে যাবা, 5 স্টার দিয়ে দিচ্ছি, এগুলো শিখে যাবা। তারপর 3 স্টার এগুলো শিখে যাবা, ঠিক আছে? স্যার আপনি তো বারণ করছেন যে সারমর্ম না লেখার জন্য, সারাংশ লেখার জন্য। ওকে ভাইয়া, এই তো সারাংশগুলো বিগত 5 বছরের বুট যেগুলো আছে সেগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? এছাড়া মানুষের মূল্য কোথায়, চরিত্র এবং কর্ম বা সত্যবাদিতা, এই টাইপের গুলা বেশি আসে, এই টাইপের বেশি আসে। এখন পরামর্শটাতে আসি, পরামর্শ ভাই এই তো ভাব সম্প্রসারণ উত্তর করা সবচেয়ে নিরাপদ, কারণ এটা আসবে ওভার শিওর, আর যেগুলো দিয়েছি এগুলো থেকে চলে আসবে, পড়ে যাও, কি হয়েছে, ঠিক আছে? তারপর তুমি তোমার মতো বানাই লিখো, ঠিক আছে? ওকে, 3 নাম্বারটা দেখো, ভাব সম্প্রসারণ শিরোনাম হিসেবে মূল ভাব, শিরোনাম হিসেবে লিখতে পারবা না, শিরোনামের জায়গায় লিখবা, হ্যাঁ?
মূল ভাব লিখবা বা ইয়া লিখবা, কিন্তু শিরোনামের জায়গায় লিখতে পারবে না, এটা এক পাশে লিখবা, ঠিক আছে। এখন 11 নাম্বার সংলাপ খুদে গল্পের সাজেশনটা একটু দেখো, তোমার যেটা ইচ্ছা। সংলাপ মানে বুঝছো, হ্যাঁ হ্যালো, ও বলো যে হাই কেমন আছো, ভালো আছি, হ্যাঁ এভাবে বলো না। তুমি প্রথমে কেমন আছো ভালো আছো দিয়ে মোটামুটি 2 পেজ লিখে ফেলিও না, এটা তো ইংলিশ না, এটা তো বাংলা, লিখতে পারবা। তো কিছু কথা বলে ইন্ট্রোডাকশন করে সাথে সাথে টপিকে চলে যাবে। আজকে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, মাদকাসক্ত নিয়ে। ও বলে হ্যাঁ আমিও এই জিনিসটা নিয়ে অনেক চিন্তিত। বলে আচ্ছা কিভাবে এটা প্রতিরোধ করা যায় আর এটা কেন বাড়তেছে, এভাবে তুমি তোমার মতো করে করলা, ঠিক আছে। ডায়লগটা করলে করতে পারো। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো একবার করে দেখে, একবার দেখে যাবা শুধু, ইনশাল্লাহ কমন চলে আসবে। 5 স্টারটা দেখে নাও। তোমার মনে হচ্ছে না স্যার আমি ফুল প্রিপারেশন নিব, তো 3 স্টারটা দেখে নাও, ব্যাস এনাফ। তারপর স্যার না আমি একটা খুদে গল্প, ছোট গল্প লিখতে স্যার আমার অনেক ভাল লাগে। ভাল লাগে, কোনো সমস্যা নেই, লিখো, ইচ্ছে থাকলে উপায় হয়। বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয় একটা স্টোরি ছিল না, স্টোরি লিখে দাও। একটা ভাল্লুক, সরি একটা দুইটা বন্ধু যাচ্ছিল, একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলতেছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আরেকজন বলতে হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরেকজন বললো যে হ্যাঁ তোমার যে কোনো বিপদ আমি আমার জীবন দিয়ে দিব, তাও তোমাকে বিপদে পড়তে দিব না। হঠাৎ করে যখন বাল্যক আসছে, ও বন্ধুটা গাছের উপর উঠে গেছে। এভাবে অনেকগুলো কাহিনী পড়ছো না, এগুলো আর কি ইচ্ছে থাকলে উপায় হয়। একটি ভয়ঙ্কর ঝড়ের রাত তুমি তোমার মতো করে বানাই ইয়া করতে পারো, ঠিক আছে। আমি সাজেশন দিয়ে দিছি, এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। ব্যাস এখন আসো ভাই 12 নাম্বার সাজেশন সাজেশন সাজেশন, ঠিক আছে। সাজেশনটা দেখো। হেই সাজেশনের মধ্যে একটু বলে দিই ভাই, আমি একটু দাগাই। সাজেশনের মধ্যে ভাইয়া আজকে একটা দিব, ইনশাল্লাহ এটা চলে আসবে। কোথায় এটা কোথায় এটা কোথায় এটা কোথায়, এই তো ভাইয়া বিজ্ঞান, বিজ্ঞান থেকে ইনশাল্লাহ একটা চলে আসবে, ঠিক আছে। আর যদি বিজ্ঞান থেকে না আসে, বাংলাদেশের পর্যটন শিল্প অথবা সৌন্দর্য, না এলে বাংলাদেশের পর্যটন শিল্প অথবা বাংলাদেশের সৌন্দর্য, ঠিক আছে, এগুলো বললো এনাফ। ইদানিং মাদকাসক্তি এবং যুব সমাজ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর স্বদেশ প্রেম, এই 4টা, আর এমনি এগুলো দেখে নিবা, ঠিক আছে। এখানে আমি টোটাল 5টা দিছি 5 স্টারে, 3 স্টারে হয়তো তাও কয়েকটা দিছি, এগুলো দেখে নিতে পারো। আর এগুলোর মতো তো আমি বলে দিলাম যে বিজ্ঞান থেকে অথবা মাদকাসক্তি বা যুব সমাজ, ঠিক আছে, পর্যটন শিল্প, বাংলাদেশের সৌন্দর্য, ঠিক আছে, এগুলো মোটামুটি দেখলে এনাফ, ঠিক আছে। নারী শিক্ষা আসবে না বোধহয়, আসতেও পারে, দেখে নাও, শেষ। সাম্প্রদায়িক সম্প্রীতি কিছুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, শেষ। এগুলো দেখে যাও, পরীক্ষা অনেক ভালো করবো। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল প্রাকৃতিক দুর্যোগ এবং তার প্রতিকার, এটা একটু দেখে নিও। এখন আমরা ভাইয়া রচনার কিছু কৌশলটা বলি, কিভাবে তুমি 20-19 পাবা, 20 পাবা না, এগুলো তোমাকে হেডলাইন দিচ্ছে যে, ঠিক আছে। সেগুলো ভাইয়া উপস্থাপন এবং পয়েন্টগুলো, রচনায় যত বেশি শিরোনাম বা পয়েন্ট দিবা, ভাই তোমার কোনো রচনা পড়ে যাওয়া দরকার না, পয়েন্টগুলো মুখস্থ করে যাবা। হ্যাঁ পয়েন্ট কি দিবা, কারণ পয়েন্ট মাথায় আসবে না, আমিও তো একজন স্টুডেন্ট, হ্যাঁ তুমি একবার অন্তত পড়ে যাবা, ঠিক আছে। আর পয়েন্টগুলো মুখস্থ করে যাওয়ার কথা। 15 থেকে 20টা যদি ভাই পয়েন্ট দিতে পারো, তাহলে তুমি ভালো নাম্বার ইনশাল্লাহ আসবে। 15 থেকে 20টা পয়েন্ট দিবা, যেভাবেই হোক 15 থেকে 20টা পয়েন্ট দিবা। সবগুলো লেখা শেষ, তুমি লিখতে থাকো না, তোমার সেদিকে তো তোমার আর কোনো কাজ নাই, লিখতে থাকো যতক্ষণ পর্যন্ত না স্যার এক খাতা কেড়ে নেই। সময় ওয়েস্ট করি না, ওই সময়টা খুব দামি। ওইখানে গিয়ে তোমার বসার সময়, ওইখানে কবিতা ভাবার সময় তোমার না, ওইখানে লিখবা। হ্যাঁ তাহলে হয়তো 15 থেকে 20টা পয়েন্ট লিখবা, ঠিক আছে। আর উন্নত শব্দ ব্যবহার করার চেষ্টা করো, অর্থাৎ যে জিনিসটা ফিল করতে পারো। হ্যাঁ তুমি অসাধারণ শব্দগুলো কখন ব্যবহার করতে পারো, যখন তুমি কোনো একটা জিনিস কনসেপ্ট বা কোনো একটা ভাবনাকে যখন তুমি ফিল করতে পারবে, ঠিক আছে, সেজন্য একটু উন্নত শব্দ ব্যবহার করবা। এখন একটা টেকনিক দিয়ে দিই, কখনো ভাই ভূমিকা লিখবা না। কি বলেন স্যার ভূমিকা লিখবো না? হ্যাঁ ভাইয়া, ভূমিকা না লিখে এখানে কি লিখবা, পাককথন। তো জিনিসটা আর সুন্দর না, শুরুর কথা। বা ভূমিকা না লিখে এখানে পাককথন লিখতে পারো, শুরুর কথা লিখতে পারো, ঠিক আছে। তারপর উপসংহার লিখবা না, শেষ, যে যাই বলুক উপসংহার লিখবে না। কি লিখবা, ইতি কথা, শেষের কথা। সুন্দর না বিষয়টা? তো স্যারে কি ভাববে, ও মাই গড ও তো অনেক মেধাবী, ও তো ডিফারেন্ট ভাবে লিখছে বোধহয়। এখন সমস্ত রচনা তো বেশিরভাগ স্যারেরাই পড়ে না, কিন্তু যখন তুমি প্রথম শব্দগুলো যখন একটু অসাধারণ হবে, স্যার কি ভাববে, মাশাআল্লাহ ও বোধহয় খুব ভালো লিখছে, ঠিক আছে। তাহলে এখন থেকে পাককথন লিখবা, ও ভূমিকা লিখবা না, উপসংহার লিখবা না, এর পরিবর্তে ইতি কথা লিখবা, ঠিক আছে ভাইয়া। তারপর দেখো 20 নাম্বারের জন্য অন্তত 15 থেকে 20 পেজ লিখবা। কোন স্যারে কি বলছে এটা শোনার দরকার, তুমি 15 থেকে 20 পেজ লিখবা, যেভাবে হোক। যত বেশি পেজ লিখবা তত বেশি নাম্বার, ঠিক আছে। ওকে, অর্থাৎ 30 থেকে 40 মিনিট বরাদ্দ রাখবা, লাস্টের দিকে তোমার আধা ঘন্টা রাখবা শুধু রচনা লেখার জন্য, ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, সবগুলো করার সময় রচনার জন্য 10 মিনিট রাখি, 10 মিনিট কয় পেজ লিখতে পারবা না, ঠিক আছে। উদ্ধৃতি ও তথ্য
অর্থাৎ ব্যক্তিদের বিখ্যাত উক্তি, পরিসংখ্যান, পাই চার্ট, তথ্যবল, ছক ব্যবহার করলে খাতা অন্যদের চেয়ে আলাদা দেখায়। হঠাৎ করে একটা কোটেশন দিয়ে কারো একজন বক্তব্য দিয়ে দিবা। যেমন দেশপ্রেমের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিবা হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এরকম একটা ধরো লাইন দিয়ে দিলা, এটা যদি অ্যারাবিক ভাবে লিখতে পারো আরো সুন্দর, অথবা কয়েকটা ইংলিশ লাইন দিয়ে দিলা, ঠিক আছে? এরকম যেমন ধরো তোমার এটা দিতে পারো মাদারল্যান্ড অর ডাই, মাতৃভূমি নিয়ে যদি আসে, এভাবে যদি তুমি কোটেশন দিয়ে দাও তখন দেখবে এগুলোতে নাম্বার তোমাকে বেশি দিবে, ঠিক আছে? কালার পেন ব্যবহার করবা, কিন্তু কালার পেনের ক্ষেত্রে ভাই নীল অথবা সবুজ ব্যবহার করবা, কিন্তু লাল অথবা পিঙ্ক কালার ব্যবহার করবেন, কারণ পিঙ্ক কালারটা লালের মতো, স্যারা বুঝবেন অনেক সময়। পিঙ্ক কালার অথবা লাল কালার ব্যবহার করবা না, নীল অথবা সবুজ কালি ব্যবহার করবা, ঠিক আছে? তারপর হাতের লেখাটা ভাইয়া সমান হয় না, হালকা, আচ্ছা এটা করার দরকার নাই, বাট চেষ্টা করবা হাতের লেখাটা যাতে সমান হয়, সুন্দর হয়, ঠিক আছে? তারপর রচনামূলক প্রশ্নটি সবসময় খাতার শেষে উত্তর করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ওকে তুমি রচনামূলক প্রশ্নটা সবসময় শেষের দিকে লিখবা। বুঝাতে পারছি? তাহলে ভাই আজকে আমি টোটাল জিনিসটা কভার করে দিচ্ছি। তোমার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি কল দেবে, কোনো সমস্যা নাই। আর এই ভিডিওটা শেয়ার করে আমার থেকে ইয়াটা নিয়ে ফেলবে, ঠিক আছে? এটার কোড নাম্বারটা হলো তোমার 47, ঠিক আছে? 1947, ওকে? আর হ্যাঁ, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। যে কোনো সাজেশন লাগলে ভাইয়া দেখো, আমি অনেক চেষ্টা করতেছি। তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও একটু দেখো। আজকে আমার ভাইয়া মুড করছিল, বুঝছো? আজকে আমার মুড করছিল, কিন্তু আমি মুড করে যাইনি। একটু দেখাই তোমাদেরকে, দেখো। আমার মুড করছিল 9:30 থেকে, আমি মুড করে যাইনি, আমি এখন ক্লাস রেকর্ড করতেছি। কালকে সারা রাত ঘুমাই নেই। তুমি যে স্যারদের ক্লাস দেখো আলহামদুলিল্লাহ, আমি তাদের থেকে শিখি, এটা মিথ্যা বলবো না, ঠিক আছে? সেই জন্য আমি বললাম না, তুমি কেউ আমার সাজেশন নিয়ে আরেকজনের গালাগালি করার দরকার নেই, ঠিক আছে? স্যারদেরকে গালাগালি করাটা খুব ভালো জিনিস না। তুমি অন্য স্যারকে কেন গালাগালি করো, আমার সাথে কেন আরেকজনকে কম্পারিজন করতে যাবে, ঠিক আছে? দেখো তো কালকে দেখা যাচ্ছে প্রায় অন্তত আমি 4 ঘন্টা কি বিভিন্ন স্যারদের ক্লাস দেখছি, সত্য কথা, আমি মিথ্যা বলবো না। এবং সেগুলো কালেক্ট করার পর আমি সাজেশন রেডি করছি, এগুলো সবগুলো আমার করা। এখন এগুলো করার পর ভাই আমি এডিট করব, তাহলে বোঝা অন্তত জুমার নামাজের পর মাগরিব হয়ে যাবে। তো এত কষ্ট করার পর অন্তত তোমাদেরকে ধন্যবাদটা আশা রাখি, ঠিক আছে? অন্তত একটা ভালো একটা রেজাল্ট আশা করি। তো তুমি একটা ভালো রেজাল্ট করবা আর বলবা যে এই তো ওহিদ ভাই অনেক কষ্ট করছিল, আমি তার মাধ্যমে কিছুটা উপকৃত হয়েছি। এই জিনিসটা যখন শুনবো ভালো লাগবে।